প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হরর ওয়ার্ল্ড। ভয়ের জগতে আপনাদের স্বাগতম। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে বাংলা ভূত স্টুডিওর সাথেই থাকুন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে সত্য ভয়ের ঘটনাটি যিনি দিয়েছেন তার নাম ইব্রাহিম হোসেন। তার বাসা রাজবাড়ী জেলার সদর থানার সাহেবরামপুর গ্রামে। তিনি এই ঘটনাটি তার রুমমেট এবং ঘনিষ্ঠ বন্ধু অনির্বাণ চৌধুরীর কাছ থেকে শুনেছেন এবং এই ঘটনাটি যে এত ভয়ঙ্কর তা আসলে গল্পটি পুরো শুনলেই বোঝা যাবে। তো ঘটনাটির স্থান ছিল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রূপসা গ্রাম এবং ঘটনাটির সময়কাল ছিল শুরুর সময়কাল ছিল 1998 সাল, আর এটার শেষ পরিণতি এসে ঠেকেছিল 2006 সালে। তো প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনাটি আমি অনির্বাণ ভাইয়ের মুখে যেভাবে শোনা ঠিক সেভাবে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। শুরু করছি। আমাদের গ্রামের আদি নিবাস রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গড়াই নদী ঘেঁষে গড়ে ওঠা একটা নিভৃত গ্রাম, যার নাম রূপসা। তো আপনারা যারা এই রাজবাড়ী জেলা থেকে আমাদের এই গল্পটি শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই বর্ণনা থেকেই। গ্রামটি ছিল এই পদ্মা নদীর যে শাখা নদী গড়াইয়ের পাশেই এবং তারই পলি মাটিতে অত্যন্ত উর্বর এই জমিকে কেন্দ্র করেই এই ঘটনা কিন্তু গড়ে উঠেছে। এই জমির লোভে আস্ত একটি পরিবারের কর্মঠ জোয়ান মানুষ কিভাবে ধীরে ধীরে কালো জাদুর শিকার হয়ে মৃত্যুর দিকে পতিত হয় এবং মৃত্যুবরণ করেন, সেই সাথে পুরো পরিবার কিভাবে শ্মশানে পরিণত হয় তা নিজের চোখে না দেখলে বা সুস্থ মস্তিষ্কের মানুষ পুরো ঘটনাটা না শুনলে বিশ্বাস করবে না। তো অনির্বাণ চৌধুরীর যে ভাই অনির্বাণ চৌধুরীর দাদার নাম ছিলেন আলিমুদ্দিন চৌধুরী। তিনি রাজবাড়ী অঞ্চলের একজন প্রভাবশালী মানুষ ছিলেন। বিঘার পর বিঘা তার জমি ছিল এবং তার তিনটা কর্মঠ ছেলে ছিল এবং এছাড়াও অন্যান্য ব্যবসা বাণিজ্যও তার ছিল। যেমন কালুখালী যে বাজার, সেই বাজারে ধানের গদি ছিল এবং তার যে জমিগুলা ছিল সেই জমিগুলা ছিল 3 ফসলি জমি। তো তিনি এক এক করতে করতে 2টা ছেলের বিয়ে দেন, বাকি থাকে শুধু যে মেজর ছেলেটা। তো অল্প কিছুদিনের মধ্যেই, এটা 1997 সালের দিকের ঘটনা, কোনো এক অজানা কারণে দাদার হঠাৎ করেই মৃত্যু হয় এবং দাদার মৃত্যুর পরে যে বাবা, চাচা এবং ছোট চাচা এই জমি ভাগাভাগি নিয়ে মৃদু অশান্তিও শুরু হয়। এরই মধ্যে যে ছোট চাচা, তিনি আবার, তার নাম ছিল মকসেদ চৌধুরী, তিনি বিয়ে করে আনলেন সুফিয়া নামে একজন মেয়েকে, যাকে এই বাড়ির যে আমাদের অনির্বাণ, তিনি সুফিয়া চাচি নামেই চিনতেন। সুফিয়া চাচি এমনিতে নরম স্বভাবের, কোনো কথাবার্তা তেমন কোনো ঝোড় ঝামেলার মধ্যে যেত না, কিন্তু অল্প দিনের মধ্যেই জানা গেল বা এই যে মকসেদ চাচা, ইনি বুঝতে পারলেন তার ওয়াইফ বেশ কিছু কবিরাজি বা এই ধরনের টুকিটাকি কালো জাদু সে জানে, কিন্তু তিনি আর এটা খুব বেশি মানুষকে জানানোর প্রয়োজন মনে করেনি। তো সুফিয়া চাচির বাপের বাড়ি ছিল কুষ্টিয়া জেলা আর রাজবাড়ী জেলার সীমান্তবর্তী একটা প্রত্যন্ত চর অঞ্চলে। সেইখানে কিন্তু ওঝা, কবিরাজ এবং তান্ত্রিকদের খুব আনাগোনাও ছিল, আর সেইখান থেকেই কিন্তু চাচি এই কবিরাজিটাও শিখেছিল। তো তিনি কথা খুবই কম বলতেন এবং যখন তাকাতেন তখন মনে হতো যে মানুষের বুকের ভেতরে কলিজায়
খামচা দেওয়ার মতো একটা তীক্ষ্ণ দৃষ্টি তিনি মানুষের দিকে দিতেন। এবং তার সাথে যদি কেউ রাগারাগি করত বা সেই ধরনের আচরণ করত, তাহলে তার দিকে যে দৃষ্টি সে দিত, এই দৃষ্টিটি কোনো স্বাভাবিক মানুষের দৃষ্টি ছিল না। 2000 সালের গোড়ার দিকে কালুখালী রেল লাইনের ধারে প্রধান সড়কে লাগোয়া 40 বিঘা জমির একটা দাগ ছিল। এই দাগকে সেই অঞ্চলে চক বলা হয় এবং সেই অঞ্চলের মানুষ এটা চৌধুরীর চক নামে পরিচিত ছিল। তো এই যে চাচা, এই যে জমিটা, এই জমিটা কিন্তু 3 ভাইয়ের নামে সমানভাবে ভাগ হওয়ার কথা ছিল, যেহেতু অন্য কোনো ওয়ারিশ আর নেই। কিন্তু এই যে চাচা, সেজ চাচা, এটা নিয়ে চরম বিবাদ বাধায় এবং তিনি দাবি করেন এই পুরো জমিটা তিনি নিজেই নেবেন এবং এজন্য তার যা করা লাগে তাই করবেন। তো একদিন এভাবে ভাইদের কথা কাটাকাটি হয় এবং ভাইরাও ছাড়বে না, তিনিও ছাড়বে না, এভাবে আসলে চলছিল। তো একদিন ভর সন্ধ্যায় আমাদের এই গ্রামের সেই পুরনো যে জোড়া বাংলো বাড়ি স্টাইলে চুনকাম করা যে পৈতৃক বাড়ি ছিল, সেখানে বেশ রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এইটা নিয়ে বা দলিল সই করা বা জমি ভাগ করা নিয়ে কথা কাটাকাটি ব্যাপক পর্যায়ে ধারণ করে। তো আমার বাবাও ছাড়বেন না, বড় চাচাও ছাড়বেন না, এইটা নিয়ে প্রায় ভাই ভাইয়ের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যায়। এক পর্যায়ে এই যে চাচি, তিনি ঘর থেকে বেরিয়ে হয়ে আসেন এবং বাবার মুখের উপর চিৎকার করে বলেন, জমির ওপর এত লোভ ভাইজান, আচ্ছা জমি তোমাকে আমি দিমু, এমন জমি দিমু সেই জমির মাটি ছোঁয়া মানুষ এই বংশে আর একটাও জ্যান্ত থাকবে না, মাটি কামড়ায়া মরবা তোমরা, আমি এই রক্তের ফোঁটা এই মাটির জিন্দা চুষে খাইব। এমন একটা ধুমকি তিনি চোখ পাকিয়ে চোখ রাঙিয়ে সেখানে দিয়ে গেলেন। তো যাই হোক, সেই দিন সবাই ভেবেছিল এটা সাধারণ রাগের মাথায় বলে গেছে, কারণ গ্যাঞ্জাম লাগে, তার স্বামীর সাথে গ্যাঞ্জাম লাগছে, এরকম ধরনের রাগারাগি হতেই পারে। আমিও সেই সময় দূর থেকে চাচি এবং চাচা চাচি আব্বার এই যে গ্যাঞ্জাম, এগুলা কিন্তু দেখছিলাম। আমরা জানতাম না সেই রাতে আমাদের বংশের ডেথ ওয়ারেন্ট সই হয়ে গিয়েছিল। চাচি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক ঘোর তান্ত্রিকের শিষ্য। তিনি নিজেও আত্মা বিক্রি করে এই ভয়ঙ্কর কালো জাদুটি করেছিলেন। নিজের রক্ত তাদের কাছে দিয়েছিলেন, রক্ত পিশাচ এক শ্রেণীর জিনের কাছে, যারা কোনো কাজ একবার হাতে নিলে সেই কাজ শেষ করার আগে কোনোভাবেই পিছুপা হন না। এরপরে কিছুদিন পরেই আমাদের বংশে ঘটে যায় এক রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনা শুরু হয় 2001 সালের বর্ষাকালের শেষের দিকে। রূপসা গ্রাম যেহেতু নদীর ধারে, গোড়াই নদীর ধারে, চারিদিকে থই থই করছে পানি। তো আমার বড় চাচা আমজাদ চৌধুরী ছিলেন শক্ত সামর্থ্য লাঠিয়াল স্বভাবের মানুষ এবং তিনি খুবই পরহেজগার এবং নামাজ পড়া, 5 ওয়াক্তই নামাজ পড়তেন। তার শরীরে কোনো রোগ বালাই তেমন ছিল না। কিন্তু হঠাৎ করে চাচার আচরণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি প্রায় গভীর রাতে দরজা খুলে উঠানের মাঝখানে দাঁড়িয়ে থাকতেন এবং আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে যেন কার সাথে কথা বলতেন। চাচি তখন নিজের ঘরের দরজা বন্ধ করে রাখতেন এবং সেই বন্ধ ঘর থেকে ঝাঁঝালো এবং যে গন্ধ, মরা চর্বি এবং কর্পূর পোড়া গন্ধ একসাথে আসতো এবং গন্ধটি এতই বিচ্ছিরি ছিল যে সহজে কোনো মানুষ এটা সহ্য করতে পারত না। এভাবে বেশ কয়েকটা দিন পার হয়। হঠাৎ একদিন যে ঘটনাটি ঘটে গেল সেটা তো খুবই ভয়ঙ্কর ছিল।
একদিন রাতে আমার জ্যাঠাতো বোন শিউলি যে ঘুম ভেঙেই লক্ষ্য করলো তার বাবা ঘরে নেই। সে বাড়ির বাহিরে এসে উঠানে দাঁড়াতেই দেখতে পেল এই যে বড় চাচা, আমজাদ চাচা তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই যে বড় বিঘা জমি, 40 বিঘা জমি, সেই জমির দিকে আগাচ্ছেন। তো এখানে একটু বলে রাখা ভালো, সেই জমির মাঝখানে আবার বিশাল আকৃতির একটা বটের গাছ ছিল। তো চাচাও সেই পিছে পিছে সেই গাছের সেদিকে যাচ্ছেন। শিউলি পেছন থেকে ডাকছেন, বাবা, ও বাবা, তুমি কই যাও এই রাতে? তো বড় চাচা কোনো জবাব দিচ্ছিলেন না। শিউলি ভয়ে ভয়ে চাচার তার বাবার পেছনে পেছনেই গেলেন। সেই দিন ছিল অমাবস্যা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শিউলি টর্চের আলো ফেলে যা দেখলেন তা মনে করলে আজও গায়ের লোম তার খাড়া হয়ে যায়। বড় চাচা সোজা গিয়ে সেই 40 বিঘা জমির ঠিক মাঝখানে যে বিশাল শেওড়া পড়া যে বটের গাছ ছিল, সেই বটের গাছের নিচে দাঁড়ালেন। গাছের ডাল থেকে তখন প্রকাণ্ড সাইজের এক ছায়া নেমে আসলো। ছায়াটির আকৃতি মানুষের মতো নয়, তার হাতগুলো প্রচণ্ড লম্বা ছিল, প্রায় হাঁটু পর্যন্ত। আঙ্গুলগুলো ছিল ধারালো নখ এবং মুখটা ছিল পশুর মতো থ্যাপড়ানো, অনেকটা শেয়ালের মতো, এবং চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। এইটা যে সাধারণ কোনো ভূত প্রেত ছিল না, বা এইটা দেখেই বোঝা যাচ্ছে। পরবর্তীতে জানা গিয়েছিল এই যে জিনটা, এইটা ছিল প্রাচীন কবরস্থানে বাস করা মরুভূমির এক পিশাচ জিন, যা খেয়ে সুফিয়া চাচি নিজের রক্তের বিনিময়ে বশ করেছিলেন এবং এই বংশের মানুষের পেছনে লেলিয়ে দিয়েছিলেন। তো শিউলি চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। সে দেখলো বড় চাচা নিজেই নিজের 2 হাত দিয়ে ওইখানে যে নরম মাটি ছিল, যেহেতু বর্ষাকালের শেষের দিকে, এই কাদা মাটি তুলে মুখের মধ্যে পুরছেন আর গিলছেন। গোগ্রাসে এই কাঁচা কাদা মাটি গিলতে গিলতে এক পর্যায়ে চাচা গোঙাতে মাটিতে লুটিয়ে পড়লেন, এবং সে এই কালো পিশাচ জিনটির ঢাল থেকে নেমে এসে চাচার বুকের উপর পা দিয়ে দাঁড়ালেন, এবং মুখ থেকে তার যে তাজা রক্ত নাক মুখ দিয়ে বের হচ্ছিলেন, সেই রক্ত চাটতে লাগলেন। এক পর্যায়ে তিনি সমস্ত রক্ত খেয়ে সেখান থেকে চলে গেলেন। শিউলি বাবার এমন দৃশ্য সে দাঁড়িয়ে থেকে দেখছিল। নড়ার শক্তি নাই, নড়াচড়া করার শক্তি নাই, চলার শক্তি নাই। সে শুধু বাবাকে চোখের সামনে মরতেই দেখলেন। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে চকের ওই জমি থেকে মানুষজন সবাই যে চাচার লাশটা উদ্ধার করে, এবং শিউলিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তো চাচাকে লাশটা উদ্ধার করার পরে চাচার যে ডেড বডি, সেই ডেড বডিটা ময়না তদন্তের জন্য পাঠানো হয়, এবং ময়না তদন্তে তার পাকস্থলীতে প্রায় 1 কেজির ওপরে কাদামাটি বা কাঁচা মাটি ঠাসা ছিল, ভরা ছিল। মনে হচ্ছিল কেউ জোর করে নয়, সে নিজেই এটা সংগ্রহ করেছে এবং গিলে খেয়েছেন। বড় চাচার মৃত্যুর দিন সুফিয়া চাচি, তার মুখে কিন্তু এক চিমটে পিশাচ হাসি সেদিন আমরা সবাই দেখেছিলাম। তিনি বারান্দায় বসে পান চিবোচ্ছিলেন আর আপন মনে গুনগুন করে গানও গাইছিলেন। এটা কিন্তু অনেকেই দেখেছিল। এই যে ঘটনা, এই ঘটনার পরে কিন্তু আমার যে সেজো চাচা অর্থাৎ মকসেদ চাচা, তিনিও কিন্তু ভেঙে পড়েন যে তার জলজ্যান্ত ভাই, বড় ভাই তার চোখের সামনেই মারা গেল। তিনি এইটাতে চরম বিধ্বস্ত হন, আহত হন।
বড় চাচার মৃত্যুর পরে আমাদের পরিবারে এক শোক এবং ভয়ের ছায়া নেমে আসে। আমার বাবা আশরাফ চৌধুরী তখন থেকে মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেজ চাচাও এটাতে ভেঙে পড়েন। অর্থাৎ তিনি এটা জানেন, বুঝতে পেরেছেন এই কাজ তার নিজের স্ত্রী করেছে, কিন্তু তিনি এটা কাউকে বলতেও পারছেন না। আবার আপন ভাইয়ের মৃত্যু, এই অকাল বিভৎস মৃত্যু, এটা সহ্যও করতে পারছেন না। কোনো একটা অজানা কারণে হঠাৎ করেই এই মোকসেদ চাচাও প্যারালাইজড হয়ে যান। নিজের স্ত্রীর এই ভয়ঙ্কর রূপ দেখে তিনিও হয়তো ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন। তবে সুফিয়া চাচি তার স্বামীকেও রেহাই দেননি। হয়তো তিনিও এইটা থেকে এমনটাই চেয়েছিলেন। 2003 সালের এক দুপুরে মেজো চাচা তার ঘরে শয্যাশায়ী ছিলেন। তখন ঘরের ভেতরে এক বিকট পশুর আওয়াজ শোনা যায়। আমরা সবাই দৌড়াতে দৌড়াতে চাচার ঘরের কাছে যাই এবং দরজাটি ভেতর থেকে লাগানোই ছিল। এক পর্যায়ে আমরা সবাই মিলে সেই পুরনো দরজাটি ভাঙতে সমর্থ হয়। ঘরের ভেতরে ঢুকেই সিলিং বা ওই যে চালের যে বাঁশ থাকে সেখানে উল্টোভাবে ঝুলে আসে এক বিভৎস প্রাণী, যার সারা গায়ে কালো লোম এবং মুখটা শিয়ালের মতো, কিন্তু দাঁতগুলো বের হয়ে আছে অনেকটা হাঙর মাছের মতো, যে করাতের মতো দাঁত তেমনটি ধারালো। এটাই ছিল সেই পিশাচ জিন যেটা আমি, বাবা এবং আরো অনেকেই চোখের সামনে দেখেছিল। প্রাণীটি মেজো চাচার বুকের উপর লম্বাভাবে বসে কালো নখ দিয়ে এই কলিজা চিরে বের করে আনছিলেন। এটা আমাদের চোখের সামনেই ঘটে। তো মেজো চাচার চোখ দুটো তখন ঠিকরে বের হয়ে আসছিলেন এবং তিনি চিৎকার করতেও পারছিলেন না। বোধহয় জিনটি তার কণ্ঠ আগেই রোধ করে রেখেছিল। আমরা ঘরে ঢোকার মাত্রই সেই জিনটি আমাদের দিকে তাকিয়ে পৈশাচিক এক অট্ট হাসি দিয়ে সে ঘরের জানালার কাঁচ ঝনঝন করে ভেঙে চোখের পলকেই জিনটি ঘর থেকে বের হয়ে যায়। আর মেজো চাচার নিথর দেহটা বিছানায় পড়ে থাকে এবং আমরা সেই চাচার কাছে যে যখন পৌঁছি তখন এটাই দেখতে পেলাম। এরপরে ঘরে ঢুকলেন সুফিয়া চাচি। তার পরনে ছিল লাল কাপড়ের একটা সাদা শাড়ি এবং কপালে ছিল টিপ। তিনি কালো জাদু সাধনার জন্য যে তিনি তার সব ধর্ম বিসর্জন দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, মেজো চাচার মৃত্যুর পরে এটা আমরা প্রায় নিশ্চিত হয়ে গেলাম। তিনি মেজো চাচার লাশের দিকে তাকিয়ে শীতল গলায় বললেন, লোভী মানুষের মুক্তিটা এবার হলো, এইবার বাকিগুলার পালা। আমরা সবাই বুঝতে পারছিলাম সুফিয়া চাচি এবং এই পিশাচ জিন চৌধুরীর বংশের শেষ রক্ত না খাওয়া পর্যন্ত এ কাউকেই ছাড়বে না। এরা মানুষের রক্ত এবং রক্তের গন্ধ পেয়ে উন্মাদ হয়ে যায়। তন্ত্র সাধনার মাধ্যমে এদেরকে একবার বংশের পেছনে লেলিয়ে দিলে যতক্ষণ না বংশের প্রদীপ নিভে যায় এরা শান্ত হয় না। 2004 সালের মাঝামাঝি সময় আমার জ্যাঠাতো বোন শিউলি, সে বড় চাচার মৃত্যুর একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন এবং সে ধীরে ধীরে পাগল হয়ে যেতে লাগলো। সারাদিন ঘরের কোণে বসে থাকতো এবং নিজের নখ দিয়া দেওয়ালে আঁচড় কাটত। সে বলতো, ওরা আসছে অরিন্দা, ওরা আসছে, কালো ছায়ার রাক্ষসটি আমাকে ডাকছে, চাচি ওরে আমার রক্ত খাইতে দিস, চাচি ওরে আমার রক্ত খাইতে দিস। এভাবে সে প্রায় বিলাপ করত। তো এভাবেই দিন চলছিল আমাদের পরিবারে। আমার বাবা অবশ্য এদিকে ওদিকে ভালো কবিরাজ বা তান্ত্রিকের খোঁজ করছিলেন, কিন্তু তেমন কোনো সুবিধা করতে পারছিলেন না। এক রাতে শিউলি আপাও নিখোঁজ হলো। সারা গ্রামে খুঁজে তাকে পাওয়া গেল না। শেষমেশ পরের দিন দুপুরবেলা কালুখালী রেল লাইনের পাশে চৌধুরী চকের ঠিক ওই যে সীমানা, সেই বটের গাছের কাছেই তার লাশটি পাওয়া গেল। কিন্তু লাশটি দেখে চিনের উপায় ছিল না। শিউলিয়াপার শরীরের মাংস যেন কোনো হিংস্র পশু খুবলে খুবলে খেয়েছে এবং হাড়গুলো
কড়মড় করে চিবিয়ে খেয়েছে। গ্রামীণ পুলিশ এটাকে শিয়ালের খাওয়া বলে চালিয়ে দিতে চাইলেও আমরা কিন্তু জানতাম এটা কোনো শিয়ালের পক্ষে সম্ভব নয়। মানুষের চিবিয়ে খাওয়া কোনোভাবে সম্ভব নয়। এটা ওই পিশাচ জেনির ভোজ হয়েছে। এই ঘটনার পর আমার মা পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। আমি তো বেশিরভাগ সময়ই পড়াশোনার জন্য ব্যস্ত থাকতাম। তখন তো আমার বয়সও খুব বেশি নয়, তো তবুও আমার মায়ের পাশাপাশি থাকতাম। আমার মা সারা রাত ঘুমাতে পারতেন না। আমাদের ঘরের যে টিনের চাল তার উপরে সারা রাত ভারী কিছুর হাঁটার শব্দ পাওয়া যেত। মনে হতো যেন ভারী কোনো জানোয়ার চার পা দিয়ে চালের উপরে দৌড়াদৌড়ি করছে। মাঝে মধ্যে চালের যে টিন, সেই টিন আঁচড় কাটতো এবং ফুটো করে দিত এবং তার আঙ্গুলগুলো নিচে নেমে আসতো। 2005 সালের এক শীতের রাতে প্রচন্ড কুয়াশা চারিদিকে। তো আমি এবং আমার বাবা ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎই আমার মায়ের ঘর থেকে বুক ফাটা একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। আমরা লাঠিসোঁটা হারিকেন নিয়ে মায়ের ঘরের দিকে গেলাম। দরজা ভেতর থেকে লাগানোই ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে আমরা যা দেখলাম, দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ঘরের মেঝেতে মা উপুড় হয়ে পড়ে আছে, আর তার পিঠের উপরে বসে আছে সেই বিশাল অবয়বটির মুখমণ্ডল মানুষের মতো হলেও তার চোখ দুটো ছিল সম্পূর্ণ উল্টানো, সাদা, এবং কোনো মনি ছিল না। তার দীর্ঘ জিহ্বাটা দিয়ে মায়ের ঘাড়ের অংশে ফিনকি দিয়ে যে রক্ত বের হচ্ছিল, সেই রক্ত চাটছিল এবং চেটে চেটে খাচ্ছিল। মুখে ছিল পৈশাচিক হাসি, মুখমণ্ডল রক্তে মাখানো ছিল। আমাদের এটা দেখে মায়ের শরীরে আমাদেরকে উপস্থিতি পেয়ে মায়ের শরীরটা ঝাটকা মেরে মেঝেতে আছাড় মেরে তারপর সে ঘরের মেঝে খুঁড়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এবং এই যে বিশাল গর্ত খুঁড়ে বের হয়ে গেল, কোথায় অন্ধকারের ভিতরে ঢুকে গেল আমরা নিজেও টের পেলাম না। আমার মা আমার চোখের সামনেই মারা গেলেন। আমার চোখের সামনে আমার মায়ের এবং আমাদের সাজানো পরিবারটি একটা মহা শ্মশানে পরিণত হলো। অবশিষ্ট রইলাম শুধু আমি এবং আমার বৃদ্ধ এবং প্রায় অর্ধ পাগল বাবার শরীরটা আরও বেশি ভেঙে গিয়েছিল। শেষ কোনো উপায় না পেয়ে 2006 সালের বসন্তকালের রাজবাড়ির আকাশ যখন ঘন মেঘাচ্ছন্ন, ঘন ঘন বজ্রপাত হচ্ছে এবং তার নিজের সমস্ত ভাইরা মরে গেছেন, বেঁচে আছেন শুধু আমার বাবা এবং উত্তরাধিকারী হিসাবে আছে আমি। সুফিয়া চাচি তখনও কিন্তু পুরো বাড়ি দখল করে নিয়েছে। বাড়ির যে বৈঠকখানা তিনি এক বেদি তৈরি করেছেন এর মাঝখানে, সেখানে তিনি দিনরাত কালো মোমবাতি জ্বালাতো, ছাগল বলি দিত, মুরগির রক্ত দিয়ে বিভিন্ন নকশা তৈরি করত এবং বিভিন্ন মিষ্টি আনতো। এবং তার ভয়ে বাড়ির যে কাজের লোক তারাও একে একে কিন্তু চলে গিয়েছিল। তো আমার বাবা বুঝতে পারলেন যে এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের দুজনেরও কিন্তু মৃত্যু অবধারিত। তিনি সিদ্ধান্ত নিলেন এই পিশাচের হাত থেকে বাঁচতে হলে তাকে বড় কোনো কবিরাজ বা দরবেশ বা পীর এরূপ টাইপের মানুষের কাছে শরণাপন্ন হতে হবে। তিনি খুঁজতে খুঁজতে রাজবাড়ির বিখ্যাত এক বড় দরবার শরীফের যে পীর ছিলেন তার শরণাপন্ন হলেন। তিনি এই জিন ভূতের আছর কালো জাদু কাটানোতে ছিলেন সিদ্ধহস্ত। তার নাম ছিল ফকির কেরামত আলী শাহ। তিনি মূলত পাংশার এক গভীর জঙ্গলে আস্তানা গেড়েছিলেন এবং সেখানেই থাকতেন। আমি এবং আমার বাবা একদিন গোপনে এই কেরামত আলী শাহের আস্তানায় গেলাম। বৃদ্ধ দরবেশ বাবার মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলেন। তিনি তসবিহ জপা বন্ধ করে বললেন, আশরাফ, তোর পেছনে যে জিনটা লেগেছে সে তো কোনো সাধারণ জিন নয় রে বাবা, ওটা হলো খবিশ জিন
এরা মানুষের গোস্ত আর গরম রক্ত ছাড়া কিছুই বোঝে না। কুফরি কালাম আর নর রক্ত দিয়ে এদেরকে বন্ধ করা হয়েছে। তোমাগো বংশের শেষ রক্তবিন্দু না নেওয়া পর্যন্ত এরা শান্ত হইব না। বাবা সেই পীরের পায়ে পড়ে গেলেন এবং কাঁদা শুরু করলেন। বাবা, আমি আর আমার একমাত্র পোলাই শুধু বেঁচে আছি, আমাদেরকে বাঁচান, আমাদের বংশের প্রদীপ আপনি বাঁচান, না হলে যে এই গ্রাম পুরো শ্মশান হয়ে যাবে। আজ আমাদের বংশে, কালকে হয়তো অন্য কারো রক্ত চুষে খাবে। ফকির সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন এবং তারপরে তিনি এই যে মোরা কাবায় বসলেন। তারপরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পথ একটা আছে, কিন্তু সেই পথ অত্যন্ত বিপজ্জনক। এই জীবনটারে যে তান্ত্রিক বা ডাইনি ডেকেছে, এই জিনটারে তার নিজের রক্ত দিয়ে তিনি একে ডেকেছেন। তো তাকে তাড়াতে হলে রক্তের বিনিময়ে রক্তই লাগবে। এই জিনটার একটা আস্তানা আছে, তা হইল তোমাগো সেই বড় যে বটের গাছ, চকের ভেতরে সেই বটের গাছ। অমাবস্যার রাতে এই গাছের তলায় গিয়ে একটা বিশেষ তসবি আর আগুন তসবি আছে, তা আগুন দিয়ে পুড়াতে হবে। কিন্তু মনে রাখো, জিনটা যখন আক্রমণ করবে তখন যদি ভয় পাও তবে তোমার ওখানেই শেষ। ফকির সাহেব আমাদেরকে 4টে লোহার পেরেক, 1 বোতল পোড়া পানি আর একটি রূপোর কৌটায় রাখা আরবির হরফে লেখা একটা তসবি দিলেন। সেই দিন ছিল 2006 সালের এপ্রিল মাসের কোনো একটা রাত। সেই রাতটা ছিল কালবৈশাখী ঝড়ের রাত। অমাবস্যায় চারিদিকে অন্ধকার, ঝোপের হাওয়ায় আমাদের যে সুন্দর রূপসা গ্রাম গাছপালা ভেঙে একদম চৌচির। বিদ্যুৎ ছিল না, চারিদিকে অন্ধকারে নিমজ্জিত। পরিকল্পনা অনুযায়ী আমি আর বাবার রাত 12টার পরে ঘর থেকে বের হলাম। আমাদের হাতে ছিল সেই কেরামত শাহের দেওয়া যে তাবিজ, একটা ধারালো রামদা, কেরোসিনের বোতল, আর আমাদের গন্তব্য ছিল সেই অভিশপ্ত বটের গাছ। আমরা যখন বাড়ির উঠান পার হচ্ছিলাম তখনই হঠাৎ সুফিয়া শাশির দরজাটা বিকট শব্দে খুলে গেল। ঘরের বাইরে থেকে লাল আলো আভা বেরিয়ে আসলো। চাচি দরজার চৌকাঠের উপর দাঁড়ালেন এবং তার চুলগুলো উস্কো শুষ্ক, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। অদ্ভুত এক পুরুষালী কঞ্চিহারে বললাম, কই যাস তোরা? আমার জিন তবু রক্তর লাইগা হা করে বসে আছে। আজকে চৌধুরী বংশের শেষ নাম ও নিশানা আমি মাটির সাথে মিশায়া দিমু। বাবা কোনো কথা না বলে পকেট থেকে সেই ফকিরের দেওয়া পোড়া পানি চাচির দিকে ছুঁড়ে মারলেন। পানিটা চাচির গায়ে পড়তেই তেলে জলে পড়লে যেমন স্যাট করে ওঠে, ঠিক তেমনই শব্দ হলো। চাচির শরীর থেকে যেন চামড়া পোড়ার গন্ধ বের হয়ে আসলো। তিনি ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন এবং আমি এবং বাবা দুজনে দৌড় দিলাম সেই চকের দিকে। আমরা ঝড়ের রাতে দৌড়াতে লাগলাম। চারিদিকে বাতাস যেন আমাদেরকে থামিয়ে দিচ্ছিল। বাতাসের মধ্যেই ফিসফিসে শব্দ শোনা যাচ্ছিল এবং হাজারো মানুষের কান্নার আওয়াজ এবং দাঁতের কিটিরমিটির শব্দ এবং কিছু ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছিল। অবশেষে আমরা চৌধুরীর চকের সেই বটের গাছের নিচে এসে পৌঁছালাম। চারিদিকে অন্ধকার, যেখানে আরো ঘন হয়ে ঢেকে আছে। ঝড়ের মাঝেও সেই গাছের একটা পাতাও নড়ছিল না। পুরো গাছটা একটা জীবন্ত পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। বাবা দ্রুত গাছের সেই 4 কর্নারে লোহার প্রাকটি পৌঁছে দিলেন এবং পোড়া পানি দিয়ে বৃত্ত টেনে দিলেন এবং বৃত্তের বাহিরে যাবি না, এমনটাই বললেন আমাকে বাবা। যাই ঘটুক না কেন বাবা হুঙ্কার দিয়ে বললেন, এর বাহিরে কিন্তু যাওয়া যাবে না। ঠিক তখনই গাছের উপর থেকে একটা বিশাল ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। বাতাস আচমকা শীতল বরফে পরিণত হয়ে গেল। আমরা ওপরের দিকে তাকালাম। বটের গাছের মগডাল থেকে ধীরে ধীরে নেমে আসলো এক ভয়ঙ্কর পিশাচ জিন।
আর তার রূপ আগের থেকেও শত শত গুণ ভয়ঙ্কর। তার শরীরটা প্রায় 10 থেকে 12 ফুট লম্বা হবে, চামড়াগুলো কুসকুসে কালো আর খসখসে, পেটের কাছটা চেরা আর সেখান থেকে নাড়ি ভুড়ি ঝুলছে। তার মুখমণ্ডলে কোনো নাক ছিল না, দুটো চোখ যেন জ্বলন্ত কয়লা এবং বিশাল তার একটা হাত, যেখানে অনবরত তার এই যে ধারালো দাঁত দিয়ে লালা আর রক্ত ঝরে পড়ছে। তার নখগুলো ছিল তরবারির মতো ধারালো। জিনটি বৃত্তের বাহিরে এসে দাঁড়ালো এবং গা থেকে আসা পচা দুর্গন্ধে আমার তো বমি হওয়ার উপক্রম। জিনটি তার লম্বা হাত বাড়িয়ে বৃত্তের বাহিরে ঢুকতে চাইলেন, কিন্তু এই যে কেরামত শাহের যে গণ্ডি, এই গণ্ডির ভেতরে তিনি আসতে পারলেন না। জিনটি যন্ত্রণায় গর্জন করে উঠলেন। সে কি বিকট আওয়াজ! এই বিকট আওয়াজে কত শত শত মানুষের যে আমাদের গ্রামের মানুষের ঘুম ভেঙে গেছে তা বলার অর্থ নাই। এই জিনটি তখন বললেন, আশরাফ চৌধুরী, তোর পাতাল থেকে ফিরে আমার গলায় আসছিস। তোর ভাইয়ের রক্ত আমি খেয়েছি, তোর বইয়ের মাংস আমি চিবিয়ে খেয়েছি, তোর পোলা খাবো, তোরও খাবো। সুফিয়া আমাদেরকে তোদের কলিজা উৎসর্গ করেছে, এই গণ্ডি তোদেরকে কিছুতেই বাঁচাতে পারবেন না। জিনটি হঠাৎ করেই তার রূপ পরিবর্তন করতে লাগলো। চোখের পলকে সে আমার মৃত মায়ের রূপ ধারণ করলো এবং মায়ের রক্তাক্ত অবস্থায় হাত বাড়িয়ে আমাদেরকে ডাকলো, বাবা, বাবা অনির্বাণ, আমাকে বাঁচা বাবা, এই লোকটা আমাদেরকে পুড়িয়ে মারছে, তুই আয় বাবা, আমাদেরকে বাঁচা। আমি মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে পড়েছিলাম। আমি মায়ের চেনা কণ্ঠ পেয়ে ভেবেছিলাম বাঁচাতে যাব, কিন্তু বাবা আমাকে শক্ত করে চেপে ধরলেন। যখন আমি শক্তি খাটানোর চেষ্টা করলাম, বাবা আমাকে চড়ও মারলেন, বললেন, অনির্বাণ, এটা তোর মা নয়, ওই শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই এভাবে রূপ ধারণ করেছে। বাবা রূপোর পাত্র থেকে সেই আরবির হরফে লেখা কাগজটি বের করলেন এবং কেরোসিনে ভেজালেন এবং দেশলাইট দিয়ে আগুন ধরিয়ে দিলেন। তারপর কি উচ্চস্বরে চিৎকার করা! সেই আগুনে জড়া মাত্রই জিনের আসল রূপ ফিরে আসলো এবং প্রচণ্ড ছটফট করতে লাগলো। সে বুঝতে পেরেছিল তার বন্ধন ছিঁড়ে গেছে। সে উন্মাদের মতো তার যে গণ্ডি, সেই গণ্ডির মধ্যে ঘুরতে লাগলো। এক পর্যায়ে প্রচণ্ড ঝড়ের তীব্র গতিতে সব মনে হচ্ছে লন্ড ভন্ড করে ফেলবে। অনির্বাণ সুফিয়া চাচি খতম না করলে এই জিন মরব না। অনির্বাণ বুঝতে পেরেছিল যে তার সুফিয়া চাচির শক্তি এই জিনের কাছে, তো সুফিয়া চাচির প্রাণ শক্তি দিয়েই এই জিনটা চলছেন, এমনটাই বাবা চিৎকার করে বললেন। ঠিক তখনই কুয়াশার অন্ধকারের মধ্যে থেকে ছুটে এলেন সুফিয়া চাচি। তার হাতে ছিল একটা চকচকে দা। তিনি সরাসরি বাবার পিঠের উপরে দা দিয়ে কোপ বসালেন। আমি চিৎকার দিয়ে উঠলাম, বাবা! বাবার পিঠে থেকে রক্তের ফোয়ারা ছুটলেন, কিন্তু বাবা দমে গেলেন না। তিনি মাটিতে পড়ে যাওয়া সেই ওখান থেকে উঠে যে কাগজটি হাতে ছিল, সেই কাগজটি সুফিয়া চাচির মুখের উপর দিকে ছুঁড়ে মারলেন। এই যে আরবি হরফ লেখা যে কাগজটি, যেটা কবিরাজ সাহেব দিয়েছিলেন, এইটা চাচির শরীরের সাথে যেন আটকে গেল এবং হঠাৎ করে অলৌকিকভাবে চাচির শরীরে আগুন লেগে গেল এবং সাথে সাথে পিশাচ জিনটির শরীরেও দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে লাগলো। চাচি এবং জিন দুজনে একই সাথে চিৎকার করছিল এবং কান্না করছিল। তারা বাঁচার যে আকুতি, সে আকুতি একদম নরম যন্ত্রণার যে আর্তনাদ। চাচি মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো, সেই সাথে এই যে বিশাল দেহি জিনটি আগুনের গোলার মধ্যে যেমন পড়ে আছাড় খেতে লাগলো। এক পর্যায়ে বিকট বিস্ফোরণে জিনটি ছায়ে পরিণত হলো এবং চাচিও পড়ে রইলেন নিথর দেহ নিয়ে। ঝড় থেমে গেল, ভোরের আলো ফুটতে লাগলো। আমি বাবার ঘাড়ে
সেই যে কাটা দাগ, সেই কাটা দাগের উপরে মানে কাটার উপরে গেঞ্জি খুলে হাত দিয়ে বাবাকে বাড়িতে নিয়ে আসলাম। তো বাবাকে নিয়ে আসার পরে আমি ডাকাডাকি করার পরে পাশের বাসা থেকে কিছু আত্মীয় স্বজন এসে এবং ডাক্তারকে ডাকার পরে বাবার সেই ক্ষতস্থানটি সেলাই করা হলো এবং এক পর্যায়ে বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে যান এবং এই পরিবারের এখন পর্যন্ত আমি শুধুমাত্র একমাত্র সুস্থ ব্যক্তি আছি, আর কেউ ছিল না। বাবা ধীরে ধীরে মানে বয়স্ক হয়ে গেলেন এবং শেষে আমার বাবা 2006 সালের শেষের দিকে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছিল। কিন্তু আমাদের এই যে রূপসা গ্রামের সেই পৈতৃক বাড়ি, সেই চৌধুরী চকের 40 বিঘা জমি সব কিছুই ফেলে আমি একটা সময় শহরে চলে আসি। আইনগতভাবে সেই জমি এখনও আমার একার। আমি জানি এই জমির প্রতিটি ধুলোকণায় মিশে আছে আমার বাবা চাচার এবং আমার মায়ের রক্ত। কালো জাদুর যে অভিশাপ তা কেটে গেছে, পিশাচ জিনটে পুরো ছাই হয়ে গেছে। আমার চাষিও সেইবারে মন্ত্রে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এই অঞ্চলের মানুষ এখনও আমাদের চৌধুরী বাড়ির ইতিহাস মনে করে শিউরে ওঠে। আমিও খুব বেশি গ্রামে যাই না, আমার জমি জমা এগুলো দেখার জন্য মানে অসংখ্য মানুষ রাখা আছে, তারাই এগুলো আমাদেরকে বুঝিয়ে দেয়। এখনও অন্ধকারে আমি সেই জ্বলন্ত চোখ দেখতে পাই, যেটা কারণে আমার পরিবার একে একে সবাই ধ্বংস হয়ে গেছিল এবং আমার পরিবার একটি মহা শ্মশানে পরিণত হয়েছিল। প্রিয় লিসেনার্স, জানি গল্পটি অবশ্যই আপনাদের ভয়ঙ্কর লেগেছে। আমার কাছে কিন্তু চরম ভয়ঙ্কর এবং লোমহর্ষকর মনে হয়েছে। কালো জাদুর প্রভাবে কিভাবে একটি পিশাচ জিন গ্রামের পরিবেশে একটি পরিবারের সমস্ত ছেলে মানুষ মেয়ে মানুষ সবাইকে মেরে ফেলতে পারে, তার কিন্তু জ্বলন্ত উদাহরণ এই পরিবারের কালো জাদুটি। অনির্বাণ চৌধুরী ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি ধৈর্য নিয়ে এই গল্পটি ইব্রাহিম ভাইয়ের কাছে শুনিয়েছিলেন। ইব্রাহিম ভাই পরবর্তী এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। ধন্যবাদ প্রিয় লিসেনার, আপনাদেরকে যারা এই গল্পটি ধৈর্য সহকারে শুনছেন। এমন আরও ঘটনা পাওয়ার জন্য আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমাদেরকে জিমেল করবেন। জিমেল আইডি আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, বাংলা ভূত স্টুডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।